আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাফরিনা ইয়াসমিন। তো গত পর্বগুলোতে তোমাদের সাথে আর্থিক বিবরণীর যে প্রথম যে অংশ মোট লাভ নির্ণয়, পরিচালন মুনাফা নির্ণয় এবং নিট লাভ নির্ণয় সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে দেখো তোমাদের সাথে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আর্থিক অবস্থার বিবরণী এটা যে তোমরা করবে, এটা করলে কিন্তু তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর যে দায় পাস সেটার 50% কিন্তু এমনিতেই কমপ্লিট হয়ে যায়। তো দেখো আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমেই আমরা কি কি লিখব। প্রথমেই দেখো মূলধন, এটা রাও মিলেই দেওয়া থাকবে, মূলধন লিখব। মূলধনের সাথে আরেকটা কথা বলে নেই, মূলধনের সাথে আমরা কি কি যোগ করি। নর্মালি আমরা মূলধনের সাথে রেভিনিউ যদি হয় সেটা যোগ করি, আর যদি এক্সপেন্স থাকে সেটাকে মাইনাস করি, আর মাইনাস করি কি ড্রয়িংস। ওকে, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম, লেনদেন অধ্যায়। তো আর্থিক অবস্থার তো মূলধন থেকে মানে ক্যাপিটাল থেকে রেভিনিউ, অর্থাৎ আমাদের যদি লাভ হয়ে থাকে সেটাকে আমরা কি ধরবো, রেভিনিউ। আর যদি ক্ষতি হয়ে থাকে সেটাকে আমরা কি ধরবো, এক্সপেন্স। তো বিশদ আয় বিবরণীটা আমরা বের করেছিলাম মোট লাভ, পরিচালন মুনাফা এবং নিট লাভ, তাই তো? এখন এই নিট লাভ সবসময় যে প্রতিষ্ঠানের লাভ হবে তা তো নয়, ক্ষতিও হতে পারে। তো যদি নিট লাভ হয়ে থাকে তখন আমরা কি করব, মূলধনের সাথে সেটাকে প্লাস করে দেব। আর যদি ক্ষতি হয়ে থাকে আমরা কি করব, মূলধনের থেকে মাইনাস করব। এরপর যদি সমন্বয়ে অতিরিক্ত মূলধন থাকে, অতিরিক্ত মূলধন থাকলে এটাও মূলধন এটাও মূলধন, আমরা কি করব, মূলধনের সাথে যোগ করে দিব। আর যদি বলে দেয় যে মূলধনের সুদ ধরতে, তখন আমরা মূলধনের সুদটা ধরবো কিভাবে, অতিরিক্ত মূলধনের উপর ধরবো তারিখ অনুযায়ী। আর অতিরিক্ত মূলধনের যে সুদটা আসবে আর মূলধনের যে সুদটা আসবে এই দুইটা প্লাস করে আমরা এখানে বসিয়ে দিব। চাইলে আলাদা আলাদাও বসাতে পারো, যে মূলধনের সুদ, আবার বসাতে পারো অতিরিক্ত মূলধনের সুদ, দুইটা সেম। ওকে, এরপর যদি থাকে উত্তোলন, উত্তোলন কি, এই যে ড্রয়িংস, ড্রয়িংস সবসময় কি হয়, মাইনাস হয়। তাহলে ড্রয়িংস অর্থাৎ উত্তোলন, এখন নগদ উত্তোলন হোক বা পণ্য উত্তোলন হোক, যে ধরনের উত্তোলন থাকুক আমরা সেটা মাইনাস করব। নগদ উত্তোলন থাকলে নগদ উত্তোলন মাইনাস করব, পণ্য উত্তোলন থাকলে সেটাও মাইনাস করে দিব। এরপর উত্তোলনের সুদ যদি ধরতে বলে, উত্তোলনের সুদ আমরা ধরব। উত্তোলনের সুদটা সবসময় ধরতে হবে 6 মাসের, কিন্তু সেটা অবশ্যই নগদ উত্তোলনের উপরই ধরতে হবে, পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরা যাবে না। তাহলে কি করতে হবে, উত্তোলনের সুদ ধরতে হবে 6 মাসের, তো সেটা আমরা কি করব, মাইনাস করব। এরপর রেওয়া মিলে দেওয়া থাকবে আয়কর এবং সাধারণ সঞ্চিতি। আয়কর এবং সাধারণ সঞ্চিতি যদি থাকে তাহলে সেগুলো কোথায় থাকবে, রেওয়া মিল। তো আমরা আয়করকে কি করব, মাইনাস করে দিব এবং সাধারণ সঞ্চিতিকেও প্লাস করে দিব। আচ্ছা, এরপর আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তো এই মালিকানা সত্ত্বটাকে আমরা কি করব, আমাদের যে দায়পাশ আছে, দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের প্রমাণ করতে হবে যে মোট সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান। তাহলে আমরা এইটা কি করব, এই যে আমরা পেলাম মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে মূলত এই অংশটা, আর যে দায়গুলো আছে সেগুলো আর মালিকানা সত্ত্ব আমরা কি করব, যোগ করব। এই এই সমষ্টি কি হবে, এ, অর্থাৎ মোট সম্পদের সমান হবে। তাহলে এখন চলো আমরা আমরা আর্থিক অবস্থার বিবরণীর চার্টটা দেখি, ওইখানে কি কি আসবে সেই বিষয়ে এখন আলোচনা করি। আচ্ছা, এরপর দেখো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে প্রথমে আমাদের আসবে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদগুলো আসবে। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসবে, এরপর চলতি সম্পদ আসবে।
তাহলে দেখো স্থায়ী সম্পদের মধ্যে কি কি আছে। স্থায়ী সম্পদ দেখো সুনাম, সুনাম থেকে মাইনাস করতে হবে অবলোপন, এগুলো কিন্তু আমি এখানে লিখে দিলাম না। অবলোপন মাইনাস করতে হবে, এগুলো কিন্তু সমন্বয়ে বলা থাকবে। আসবাবপত্র থেকে মাইনাস করতে হবে অবচয়, অবচয়। তাহলে সুনাম থেকে বলা থাকবে সুনামের অবলোপন, সমন্বয়ে বলা থাকবে সুনাম থেকে অবলোপন মাইনাস করতে হবে। আসবাবপত্রের অবচয় বলা থাকবে, পার্সেন্টেজ বলা থাকবে, অবচয় মাইনাস করতে হবে। অফিস সরঞ্জাম মানে যত প্রকার স্থায়ী সম্পদ আছে সবার থেকে কি করতে হবে, যদি বলা থাকে, আর যদি না বলা থাকে তখন মাইনাস করার দরকার নেই। সমন্বয়ে স্পষ্টভাবে বলাই থাকবে যে অবলোপন করো বা অবচয় করো, তখনই আমরা কি করব, অবলোপন করব, মাইনাস করব, আর অবচয় যদি বলা থাকে মাইনাস করব। অফিস সরঞ্জাম থেকে মাইনাস করব, যন্ত্রপাতি থেকে, ভূমি দালান থেকে, আর ইজারা সম্পত্তির ক্ষেত্রে কি লিখবো, অবলোপন। আচ্ছা, এই সব কিছুর যোগফল এখানে লিখলাম। এরপর আমাদের কি আছে, বিনিয়োগ, এখানে একটাই আইটেম, তো এটা লিখলাম। এরপর চলতি সম্পদ, চলতি সম্পদ কি কি থাকতে পারে আমাদের, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, অব্যবহৃত মণিহারি। তাহলে এগুলো আমরা কি করব, সব কয়টাই যোগ করে দিব। এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। স্থায়ী সম্পদগুলো তো দেখলেই বোঝা যায় এগুলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ছাড়া আর যা যা সম্পদ থাকবে আমাদের, সেই সব কিছুই হচ্ছে চলতি সম্পদ। হাতে নগদ কেন সম্পদ বুঝতেই পারছো, ব্যাংক জমা কেন সম্পদ, প্রাপ্য বিল যেটা আমি ভবিষ্যতে পাবো, এখনো পাইনি, যদি প্রাপ্ত হয়ে যায়, যদি প্রাপ্ত লেখা থাকে সেটা কিন্তু খরচ, প্রাপ্ত মানে পেয়ে গেছি, এটা কিন্তু খেয়াল রাখবে। আর যদি প্রাপ্য হয়ে থাকে তাহলে কি ভবিষ্যতে পাবো, আর যেটাই ভবিষ্যতে আমরা পাবো এখনো পাইনি সেটাও হচ্ছে, সেটাই কি আমাদের সম্পদ। অব্যবহৃত মণিহারি মানে মণিহারি ব্যবহার করা হয়নি, তাহলে সেটাও আমাদের সম্পদ। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, আমি পাশে আরো কিছু লিখেছি, দেখো দেনাদার। দেনাদারের দেনাদার সম্পর্কে আগেও তোমাদেরকে একটা ছোট ভিডিওতে বলা হয়েছিল দেনাদারের সাথে কিভাবে অনাদায়ী পাওনার কাজ হয়। দেখো, দেনাদারের সাথে যদি বাকিতে বিক্রয় থেকে থাকে, বাকিতে বিক্রয় আমরা কি করে দিব, যোগ করে দিব। এরপরে আমরা অনাদায়ী পাওনার কাজ করব। যে অনাদায়ী পাওনা নতুন যেটা থাকে, যেটা নতুন থাকে সেটা আমরা মাইনাস করব। পুরাতনটা কিন্তু না, যেটা রেওয়া মিলে থাকে সেটা না, যেটা আমাদের সমন্বয় দেওয়া থাকবে। অনাদায়ী পাওনাটা আমরা কি করব, মাইনাস করব। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা থাকবে সেটাও কি, যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে সেটা হচ্ছে পুরাতন সঞ্চিতি, আর যেটা আমাদেরকে সমন্বয় করতে বলা হবে সেটা হচ্ছে নতুন সঞ্চিতি। সেই নতুন সঞ্চিতিটা মাইনাস করব, পুরাতনগুলো কিন্তু নয়। আচ্ছা, এরপর অগ্রিম খরচ। অগ্রিম খরচ আমাদের সম্পদ। মনে করো তুমি তোমার টিচারের বেতন, সামনের মাসের বেতন এই মাসে দিলে, তাহলে কি হবে, অগ্রিম করে দিলে না খরচটা, যদি এরকম অগ্রিম খরচ তাহলে এটা তোমার সম্পদ, কারণ সামনের মাসে আর তোমার দিতে হচ্ছে না বেতনটা। এরপর কি আছে, প্রাপ্য আয়। প্রাপ্য আয়, ওই যে বললাম প্রাপ্য বিল, প্রাপ্য যেটা সেটা হচ্ছে আমাদের সম্পদ। এরপর বিনিয়োগের বকেয়া সুদ। তো বিনিয়োগের সুদ আমরা কি করে থাকি, পেয়ে থাকি। তো এটা যদি বকেয়া থাকে তাহলে এর মানে কি, আমরা ভবিষ্যতে সুদটা পাবো। তাহলে বিনিয়োগের যদি সুদ বকেয়া থাকে তাহলে সেটা আমাদের কি হবে, সম্পদ হবে। আর সবশেষে থাকবে কি, সমাপনী মজুত পণ্য। আচ্ছা, তাহলে দেখো আজকে তোমাদের সম্পদ পাশে যা যা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর অবশ্যই খাতায় সুন্দর করে নোট করে ফেলবে। আর্থিক অবস্থার বিবরণীর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব এবং দায় পাশ। তো এখানে আমরা কি করব, আমরা যে মালিকানা সত্ত্বটা বের করলাম সেই মালিকানা সত্ত্বের যে ব্যালেন্সটা আছে এটা আমরা এখানে লিখে দিব। এরপর আমাদের দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কি কি থাকবে, আমাদের থাকবে ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ, ঋণপত্র, ডিবেঞ্চার, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়, সেগুলো এখানে আসবে। এটার যোগফল যদি একটা থাকে তাহলে একটা চলে আসবে, আর যদি দুইটা থাকে এইটা যোগ করে এখানে বসাতে হবে। এরপর স্বল্পমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায়ের মধ্যে আমাদের থাকবে পাওনাদার। তো পাওনাদারের সাথে যদি বাকিতে ক্রয় থেকে থাকে সেই বাকিতে ক্রয়টা যোগ করতে হবে। এই তো বাকিতে ক্রয় যোগ করে ব্যালেন্স লিখতে হবে। এখানে লিখতে হবে পাওনাদার
যোগ বাকিতে ক্রয় যোগ করে ব্যালেন্স লিখতে হবে। আর যদি বাকিতে ক্রয় না থাকে তাহলে পাওনাদারের ব্যালেন্সটা সরাসরি এখানে লিখে দিতে হবে। এরপর প্রদেয় বিল, যেটা আমাদের ভবিষ্যৎ দিতে হবে, প্রদেয় বিল দিতে হবে, তাই এটা দায়। বকেয়া খরচ, আমাদের যদি কোনো খরচ বকেয়া থাকে তখন ওটা আমাদের দায় হয়। অনুপার্জিত আয়, যেটা আমরা সেবা প্রদান করার আগেই আয় করে ফেলেছি, মানে টাকা পেয়ে গেছি, তাহলে এটাও আমাদের জন্য দায়, ভবিষ্যতে আমাদের সেবা দিতে হবে। তাহলে অনুপার্জিত আয় বা বকেয়া আয় এটা হচ্ছে আমাদের দায়। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক থেকে যদি আমরা জমার অতিরিক্ত টাকা উত্তোলন করি সেটা দায়, এবং ঋণের সুদ যদি বকেয়া থেকে থাকে তখন এই সবগুলো স্বল্পমেয়াদী দায় একসাথে চলে আসবে। তো এই যে মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় আর এই স্বল্পমেয়াদী দায় সব কিছুর যোগফল হচ্ছে এটা আমাদের মোট দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে কি হবে, আমাদের এই যে একটু আগে আমরা যে সম্পদ পাশটা যোগ করলাম, সম্পদ পাশের যে যোগফলটা আছে সেটা সমান সমান হবে আমাদের এই যে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান। আচ্ছা, তাহলে আর্থিক বিবরণী হচ্ছে চার্ট এই পর্যন্তই। আর এই যে পুরাটা চার্ট আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের নোট খাতায় সুন্দর করে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা এন্ট্রি সুন্দর করে অবশ্যই তুলে রাখবা, তাহলে তোমাদের অঙ্ক করতে সাহায্য হবে। আর হচ্ছে অবশ্যই আবার বলে দিব যে রেওয়া মিলের যে এন্ট্রিগুলো, যেগুলো একবার আসে একবার করে করে অবশ্যই তোমরা টিক দিয়ে রাখবা একবার করে। আর সমন্বয়ের এন্ট্রিগুলোকেও যেটা করা হয়ে যাবে, সমন্বয় নেওয়া হয়ে যাবে, সেটাও টিক দিয়ে রাখবা। আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রশ্নটা বারবার ভালো করে পড়তে হবে। আমরা প্রশ্নটা যত বেশি বারবার পড়ব আর প্রশ্নের সাথে যত পরিচিত হব, আমাদের অঙ্কটা কিন্তু মাথায় ততটাই ক্যাচ করবে। ওকে, তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি উদাহরণ নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।